প্রিয় দর্শক, শিল্পপতি হিসেবে একে খানের কর্মময় জীবন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তবে যে জিনিসটি আমরা বেশিরভাগ মানুষই জানি না, 27শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর 28শে মার্চ তিনি যে ঘোষণাটি পাঠ করেছিলেন সেটি সংশোধন করে দিয়েছিলেন একে খান, এবং সেই ঘোষণাটি তিনি সঠিক, যৌক্তিক এবং আইনগত করে দিয়েছিলেন। আমরা মুক্তিযুদ্ধে একে খানের ভূমিকার পাশাপাশি শিল্পপতি হিসেবে একে খানের ভূমিকা নিয়ে আজকে আলোচনা করব ভুলি নাই ভুলব না অনুষ্ঠানে। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের সদস্য অধ্যাপক আনিসুজ্জামান, গণপরিষদের সদস্য মির্জা আবু মনসুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান। স্যার, আপনাদের তিনজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আপনি কর্মময় জীবনে একটি অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি পার করেছেন। ওই সময়টাই একে খানের যে শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল, সেই সময়টাই আপনি একে খান বা ওনার যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে সেটাকে আপনি কিভাবে দেখেছেন? একে খান অল্প বয়স থেকেই তিনি যে আমাদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে মনোযোগী হয়েছিলেন। প্রথম জীবনে তিনি আইনজ্ঞ ছিলেন, মুন্সিফ হিসেবে অনেকদিন কাজ করেছেন। পরে এই পদ ত্যাগ করে ব্যবসায় নামেন। 1947 থেকে 54 সাল পর্যন্ত তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন। 1958 থেকে 62 বা তার কিছু পর পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই সময় বেশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি তখনকার পূর্ব পাকিস্তানে শিল্প প্রতিষ্ঠার বা শিল্প উন্নয়নের জন্য অনেক কাজ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য চট্টগ্রাম স্টিল মিল, এটি তার একটা অবদান। এছাড়াও এখানে সার্বিকভাবে শিল্প উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আমি তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলোর কথা বলছি না, সেগুলো তাকে শিল্পপতির মর্যাদা দিয়েছিল। কিন্তু পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য হিসেবে দুই অংশের বৈষম্য দূর করার ক্ষেত্রে তিনি চেষ্টা করেছিলেন এবং পূর্ব পাকিস্তানে যাতে শিল্প গড়ে ওঠে সে বিষয়ে চেষ্টা করেছিলেন। পরে আইয়ুব খানের সঙ্গে তার মতান্তর হয় এবং তিনি মন্ত্রিসভা থেকে চলে আসেন। জনাব মির্জা আবু মনসুর, মুক্তিযুদ্ধের সময়টা আপনি গণপরিষদ সদস্য হয়েছেন, তখন তো প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তার আগে থেকে আপনি একে খান সাহেবকে আপনি দেখেছেন, যেহেতু আপনি চট্টগ্রামের সন্তান। এই শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে একে খানের অবদানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? একে খান সাহেবের সাথে সম্পর্ক আমাদের পারিবারিক সম্পর্ক পাকিস্তানে নয়, সুদূর বার্মা থেকে। ওনার ফাদার বার্মাতে প্রতিষ্ঠিত ছিল, ওনার শ্বশুর ছিল, আমার দাদা, আমার আব্বারও বার্মাতে ছিল। সেই সুবাদে আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার স্যার আনিসুজ্জামান সাহেব বলেছেন যে উনি একজন খুব ব্রিলিয়ান্ট ছাত্র হিসেবে উনি প্রথমে মুনসাইব হিসেবে জয়েন করেছিলেন, কিন্তু ওনার শ্বশুর আব্দুল বারী চৌধুরী তৎকালীন একজন বিশিষ্ট জমিদার ছিল এবং বার্মার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল। ওনাকে চাকরি থেকে নেওয়ার পরে ওনাকে ব্যবসাতে নামিয়ে দিলেন। বেঙ্গল বার্মা শিপিং লাইন, চট্টগ্রাম থেকে বার্মা রেঙ্গুনে জাহাজ চলাচল দিত। ওনার শ্বশুর, ওনার আব্বা তখনও আক্ষেপ করে বলেছিল আমার দাদাকে, এখন আমার মনে আছে যেগুলো আমরা ছোটোবেলা আমার মায়ের কাছে বাবার কাছে শুনেছি, যে এখান মতো একটা ছেলেকে আব্দুল বারী চৌধুরী হাইজ্যাক করে আপনার ব্যবসাতে নামিয়ে দিয়েছে, তোমরা এটার বিচার করবা ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ দেখলাম যে খুবই ভালো। একে খান সাহেব পাকিস্তানের শিল্পমন্ত্রী হয়েছেন এবং শিল্প উদ্যোক্তা নিজেও ছিলেন, এবং উনি আরও অনেককে অনুপ্রাণিত করেছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তানে শিল্প উন্নয়ন। আমার আব্বাও শিল্প উন্নয়নে আসছে, জলিল চৌধুরী সাহেব আসছে, আনোয়ারা জুটবিল, বিভিন্ন চট্টগ্রামে অনেক লোককে উৎসাহিত করেছিলেন যে শিল্পতে মানে পুঁজি বিনিয়োগ করার জন্য, এবং শিল্প উদ্যোক্তাটা পূর্ব পাকিস্তানের ওনার উদ্যোগেই হয়েছিল ব্যক্তিগতভাবে, এবং পাকিস্তানের শিল্পমন্ত্রী কালীন উনি অনেক কাজ নিয়েছেন। ওনাকে একজন সফল শিল্প উদ্যোক্তা বলা যায়, এটা কোনো ইয়ে না। এবং পূর্ব পাকিস্তানে শিল্প উন্নয়নের জন্য ওনার অবদান যথেষ্ট পরিমাণ। মানে আমরা শিল্প প্রসারে ওনাকে আমরা অগ্রদূত হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি।
কারণ তিনি 4 বছর আইয়ুব খানের মন্ত্রিসভায় শিল্প বিদ্যুৎ মন্ত্রী হিসেবে এবং পূর্তমন্ত্রী হিসেবে তিনি যে সুযোগটা পেয়েছিলেন এই তৎকালীন পূর্ব পাকিস্তানের উন্নয়নে, সেই সুযোগটা তিনি পুরোপুরি কাজে লাগিয়েছিলেন। এক্স্যাক্টলি। এবং ওনার সময়ে আপনি দেখবেন যে ইস্ট পাকিস্তানে তখন প্রাইভেট সেক্টরে কিছু জুট মিল হয়েছিল, যেটা ছিল না। মাত্র 25 লক্ষ টাকা বিনিয়োগ করে এখানে যে সমস্ত প্রাইভেট সেক্টরের যে টেক্সটাইল মিল এবং আপনার জুট মিল হয়েছিল, সেটা কিন্তু একে খান সাহেবের অবদান ছিল। আরেকটা বিষয় এখনো আলোচনা আসেনি, যে তিনি প্রথম বেসরকারি ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, এখন যেটা পূবালী ব্যাংক, সেটিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। জি, আমি এখানে একটু বলে নেই স্যারের কথা সূত্র ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ একটি বই কম্পাইল করেছিল অনেক আগে, বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের জীবনী। এটা হচ্ছে বাঙালি শিল্প উদ্যোক্তারা যারা খুব সাকসেসফুল হয়েছে তারা কিভাবে শুরু করেছিল। তো আমি এটা করতে গিয়ে আমার উপর দায়িত্ব পড়েছিল চট্টগ্রামের খান সাহেবের একটা উপরে লেখাটা দায়িত্ব ছিল, এবং আমি তাকে প্রায় 3 ঘন্টা ধরে তার বাড়িতে গিয়ে বাটালি হিলসে তাকে ইন্টারভিউ করি, এবং তিনি একদম শুরু থেকেই বলছিলেন তার জীবনী কোত্থেকে শুরু হলো, কিভাবে তিনি মুনসেফ থেকে এই ব্যবসায় আসলেন, শিল্প উদ্যোক্তা হলেন। এবং তিনি বলছিলেন যে তার প্রথম কারখানা স্থাপন ছিল দেশলাইয়ের কারখানা, কালুরঘাট একে খান ম্যাচ ফ্যাক্টরি, বোধহয় 7 ঘোড়া ব্র্যান্ড ছিল, 7 ঘোড়া ব্র্যান্ড ছিল। তো তিনি বলছিলেন যে সে আমলে খুব বেশি না 2 লক্ষ 2.5 লক্ষ টাকার একটা পুঁজি দরকার ছিল। ওই টাকাটা তাকে ব্যাংক থেকে নিতে হবে, কিন্তু সে সময় পাকিস্তানে কোনো বাঙালির কোনো ব্যাংক ছিল না। পশ্চিম পাকিস্তানিদের ব্যাংক ছিল, কোনো ব্যাংক কিন্তু কোনো বাঙালিকে টাকা দিবে না। তাকে এই মূলধন জোগাড় করার জন্য এগিয়ে এসেছিল তৎকালীন লয়েডস ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, এটা আন্তর্জাতিক ব্যাংক, তারা এগিয়ে এসেছিল। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে সিমেন্ট উৎপাদন হতো না, সিমেন্ট আসতো পশ্চিম পাকিস্তানে জিল পাক সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্ট আসতো। উনি আমাকে বললেন প্রতি ব্যাগ সিমেন্টের দাম 6 থেকে 7 টাকার মধ্যে ছিল। বলে সেই সিমেন্ট কেনার জন্য আমার পয়সার দরকার ছিল, কিন্তু বাঙালি কোনো ব্যাংক ছিল না, পশ্চিম পাকিস্তানি ব্যাংক ছিল, তারা কোনো মূলধন দিচ্ছিল না। সুতরাং আমাকে ওরা টাকা দিল, আমি সেই টাকা দিয়ে ওই দেশলাইয়ের কারখানাটা স্থাপন করি। এটি ছিল ওনার প্রথম একটা ভেঞ্চার, এই যে শিল্প প্রতিষ্ঠানে। আমি খুব অভিভূত হয়েছে যে তিনি আমাকে বলেছেন যে আমি প্রতিদিন সকালে অফিসে যাই, কিন্তু অফিস করি না, আমি আমার শ্রমিকদের সাথে কারখানায় তাদের সাথে সময় কাটাই, তাদের ভালো মন্দ দেখার চেষ্টা করি, তাদের কাজের গতি প্রকৃতি লক্ষ্য করার চেষ্টা করি। তার অর্থ হচ্ছে এখন যে আমরা শিল্পপতি বা ব্যবসায়ীদের দেখি ওই একটা বিশাল বড় অফিসে বসে সব কিছু বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, উনিও একই কথা আমাকে বলেছেন। আবার মরহুম এম.এ. ইস্পাহানিকে, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম, তিনি একই কথা বলেছেন, বলে যে আমি যদি আমার কর্মচারীদের সাথে সময় কাটাই তাহলে সেটা আমার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ, কারণ তারা মনে করে আমি তাদেরই একজন, আমি ওদের থেকে বিচ্ছিন্ন কিছু না। সুতরাং এই দর্শনটা তার মধ্যে কাজ করেছে। এই কারণেই যে ব্যক্তিটি জীবনটি শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে, তিনি আইন পেশায় ছিলেন, মুনসেফ হয়েছেন, পরবর্তীকালে হয়তো আরও উপর উঠতে পারতেন, বিচারপতি হতে পারতেন, সেটি না হয়ে তিনি হয়ে গেলেন একজন সফল ব্যবসায়ী। শুধু সফল বাঙালি ব্যবসায়ী না, সারা পাকিস্তানের মধ্যে ওই 22 পরিবারের কথা যে বলি, সেই 22 পরিবারের হয়তো হবে না, কিন্তু বাঙালিদের মধ্যে যে যারা সফল হয়েছেন, খুব বেশি বাঙালি ছিলেন না, যে কয়জন বাঙালি হাতে গোনা ছিলেন তার মধ্যে উনি একজন ছিলেন। এবং তার স্বীকৃতি হিসেবে আইয়ুব খানের মতন একজন মানুষ পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব এই অধ্যুষিত প্রশাসনে তাকে স্বীকৃতি দিতে হয়েছে কোন মন্ত্রণালয়, যে শিল্প মন্ত্রণালয়, মানে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছেন, এবং তিনি সেটা চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত উনি মন্ত্রিসভায় ছিলেন, স্যার বলেছেন 62 সন পর্যন্ত, পূর্ব পাকিস্তানে কিভাবে শিল্পায়ন হয় সেই কাজটি করার জন্য। উনি 62 থেকে ফটিকছড়ি হাটাদারি রোজন রাঙ্গুনিয়া থেকে ইলেকশন এমএনএ হয়েছিলেন, দেন হি বিকেম দ্য মিনিস্টার, রাইট। তারপরে 65 পর্যন্ত ওনার টেনিউর ছিল। এবং সে আমলে অবিভক্ত ভারতে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে চট্টগ্রাম থেকে 42 সালে, হ্যাঁ, দুইটা কোটা ছিল, একজন ছিলেন একে খান সাহেব, আরেকজন ছিলেন নূর আহমেদ, যাকে নূর আহমদ চেয়ারম্যান বলে
পরিচিত, অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন পার্লামেন্টারিয়ান ছিলেন। এই দুজনই চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতেন এবং পরবর্তীকালে যখন দেশভাগ হয় পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তারা মেম্বার হয়েছিলেন এই দুজন, এবং সে অ্যাসেম্বলিতে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পূর্ব পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য। সুতরাং তারা সবসময় এখান সাহেব, রহমত সাহেব, চেয়ারম্যান সাহেব, তারা সবসময় বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বার্থ রক্ষা কীভাবে হয় সেদিকে তারা সবসময় নজর দিয়েছেন। স্যার একটা বিষয় স্যার, যে ৬২ সালে পাকিস্তানের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে একে খান সাহেবের একটা ভূমিকা ছিল এবং মন্ত্রী হিসাবে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি প্রণয়নের ক্ষেত্রে একে খান সাহেব একটা ভূমিকা ছিল। স্যার এটা নিয়ে যদি স্যার একটু বলতেন। এটা হচ্ছে যে সিন্ধু নদীর পানির যে বাটোয়ারা, এটা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যা ছিল, এটি সমাধান হয়েছিল ওর নেতৃত্বে আলাপ আলোচনার মাধ্যমে। সেটি একটি বড় সাফল্য। এটা দৃষ্টান্তে আমরা ফারাক্কার সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা অগ্রসর হতে পারি। জনাব মির্জা আবু মনসুরা, আরেকটা বিষয় যে আমরা জানি যে একে খান সাহেবে কিন্তু ঢাকাকে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী করার একটা প্রস্তাব দিয়েছিলেন, যাতে জাতীয় পরিষদের অধিবেশন এখানে মাঝে মধ্যে বসে, এবং এই শেরেবাংলা নগরটা কিন্তু আসলে ওনার প্রস্তাবে কিন্তু স্থাপন করা হয়েছে। আপনি এটা নিয়ে যদি একটু বলতেন। অতীব সত্য কথা। যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আমাদের অনেক বৈষম্য ছিল, একে খান সাহেব কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তখন আইয়ুব খানের মন্ত্রিসভাতে উনি করলো যে পূর্ব পাকিস্তানে তাদের করার জন্য এখানে অ্যাসেম্বলি যাতে বসে এবং বছরও একবার হলো রাইট, বছরে একবার হলো যাতে অ্যাসেম্বলি বসে এবং তাদের ইকুইটি যাতে তা পায়, জনগণ যাতে বুঝতে পারে, সে ব্যাপারে ওনার ভূমিকা যথেষ্ট ছিল। এবং এখানে দ্বিতীয় রাজধানী যেটা শেরেবাংলা নগরে যে আজকে উপকাঠামোটা যেটা দেখছেন বা করছেন, তখনই এটা হয়েছিল এবং এটা স্বপ্ন এটা প্রথমে করেছিল একে খান সাহেব, পরে সেটা বাস্তবায়ন হয়েছে 1965-এর পরে, যেটা জাতীয় অ্যাসেম্বলি দেখতেছেন, আজকে সেক্রেটারিয়েট দেখতেছেন, কিন্তু এটা প্রথমে একে খান সাহেবই এই জিনিসটা ওনার উপস্থাপন করেছিল মন্ত্রিসভা সেটা মানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছিল, আইয়ুব খানের মন্ত্রিসভা, এবং এটা ওনার অবদান। আমরা স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে মুক্তিযুদ্ধে এখানের একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, এবং আপনার এই বইটি আমার ৭১ এই বইটির ৩৭ নম্বর পৃষ্ঠায় আপনি একটি প্যারায় উল্লেখ করেছেন যে একে খান সাহেব মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সাহেব যে ঘোষণাটি দিয়েছিলেন ২৭শে মার্চ, সেটি তিনি সংশোধন করে দিয়েছিলেন এবং ২৮শে মার্চ সেটি প্রচারিত হয়েছিল। স্যার আপনি এই নিয়ে তেমন কিছু বলবেন? ১৯৭১ সালের ২৭শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, যেটাকে তখন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র বলে ঘোষণা করা হতো, এই বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেন এবং নিজেকে অস্থায়ী সরকারের প্রধান বলে ঘোষণা দেন। আমি যতদূর জানি এই ঘোষণা শুনে একে খান আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ডেকে পাঠান এবং বলেন যে এই ঘোষণা থেকে একটা বিভ্রান্তির অবকাশ রয়ে গেল। তার কারণ একজন সামরিক কর্মকর্তা তিনি বিদ্রোহ করতে পারেন, কিন্তু নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা করার জন্য যে রাজনৈতিক ম্যান্ডেট দরকার সেটা তার থাকে না। সুতরাং তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে স্বাধীনতা ঘোষণা করতে হবে। তিনি নতুন করে ঘোষণা দেন যাতে বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতেন এবং বঙ্গবন্ধুর পক্ষে তিনি সকল দেশকে আহ্বান জানাচ্ছেন আমাদের মুক্তি সংগ্রামে সমর্থন করার জন্য। এই ঘোষণাটি নিয়ে মেজর জিয়াকে দেওয়া হয় এবং তিনি আবার বেতার কেন্দ্রে এসে ২৮শে মার্চ তারিখে সংশোধিত ঘোষণাটি পাঠ করেন, বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষিত হয় এবং বিভ্রান্তির যা কিছু সম্ভাবনা ছিল সেটা সম্পূর্ণ দূর হয়ে যায়। এটি একে খানের দূরদর্শিতা এবং আমাদের স্বাধীনতা সংগ্রামকে যথোপযুক্ত
পরিপ্রেক্ষিতে স্থাপন করার চেষ্টা, যার একটা আন্তর্জাতিক তাৎপর্য আছে, দেশে তো আছে। পরে আমরা জানি যে একে খান চট্টগ্রাম ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি নানাভাবে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করেন। আমরা জানি যে 27শে মার্চের ঘোষণার পরে যে অল্প কয়েকজন মানুষ একে খান সাহেবের বাড়িতে গিয়েছিলেন, আপনি এবং ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব তার সঙ্গে ছিলেন, আপনারা গিয়ে ওনাকে কি বলেছিলেন? তখন আমি ছিলাম বাংলাদেশের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য। আমার বয়স সর্বকনিষ্ঠ 26 বছর, তখন আমার বয়স। আমাদেরকে বিভিন্ন সময় আওয়ামী লীগের যখন যুদ্ধকালীন অবস্থা আমাকে দায়িত্ব দিয়েছিল মোশাররফ সাহেব, আমরা আর্মিদের সাথে যোগাযোগ করি। হান্নান সাহেবের বক্তব্যটা যখন দেওয়া হলো সেটা একভাবে গেল। পরে 26 তারিখ আমাকে বলল যে কোনো আর্মি অফিসারকে দিয়ে একটা ঘোষণা দিতে হবে, কারণ আনসার, ইপিআর, বিডিআর এই চারিদিকে ছটাছিট হয়ে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদেরকে এক জায়গায় সংগঠিত করতে হবে। এটা আমাদের আওয়ামী লীগের সিদ্ধান্ত হলো। আমাকে বললো যে নয় মুগ্ধদা, আমি পার্সোনালি প্রথমে মেজর রফিকের সাথে ক্যাপ্টেন রফিক ছিল, ওনাকে বললাম, ওনার সাথে আমাদের যোগাযোগ আগে থেকে ছিল। উনি বলেন যে আমি টু জুনিয়র, আপনি মীর শওকত আলী মেজর আছে, ওনার কাছে যান। শওকত ভাইয়ের কাছে গেলাম, ওনার সাথে আমাদের যোগাযোগ ছিল। উনি বলেন যে না, জিয়া কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 2 নম্বর 16 গেটে ওনাকে পাঠান। এর আগে আমরা ব্রিগেডিয়ার মজুমদার সাহেবকে, হান্নান সাহেব শুধু ইয়া করেছিলাম, ব্রিগেডিয়ার মজুমদার সাহেব তখন ঢাকায় চলে আসছিল, তখন চিটাগাং ধরে নিয়েছিল, তত ওনাকে পাইনি। তখন বলছে জিয়াকে দেন, আমাকে একা পাঠাবো। আমি দেখলাম ওখানে সমস্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্য সামন্ত হইলে মেজর জিয়া দেখি যে এক জায়গায় দাঁড়িয়ে আছে চারিদিকে। তখন আমি আমার পরিচয় দিলাম, আমি একজন অ্যাসেম্বলির মেম্বার, আমি আপনার সাথে এখান থেকে একটু কথা বলবো। উনি আসলেন, বলে আমি বলি যে আপনাকে একটু আমাদের সাথে বেতার কেন্দ্রে দিতে হবে। এই যে বিক্ষিপ্তভাবে সৈন্য সামন্ত চারিদিকে ছুটেই আছে, ইয়ে আছে, তাদেরকে এক জায়গায় সংগঠিত করতে হবে, তাহলে আমরা সশস্ত্রভাবে আমরা তাদের সাথে মোকাবিলা করতে পারবো। তখন উনি বললেন যে কবে? আমি আজকে ইভিনিংয়ে যেতে হবে। তাহলে উনি আমাদেরকে 1 ঘন্টার সময় দিল, আমরা 1 ঘন্টা এখানে বসে রইলাম, ওনাকে নিয়ে কারোকাটে নিয়ে গেলাম। সন্ধ্যে 6টা-7টার সময় উনি বেতার সমস্ত লোকজনকে ডেকে আনলাম, সবাই আমাদেরকে সাহায্য করলো। ফট করে আই মেজর জিয়া বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওই ইয়া করলো। আমরা নিজেরাই শুনে হতভম্ব, এটা কি হলো? পরে 8টা-9টার সময় থেকে রেডিও জাপান, রেডিও অস্ট্রেলিয়া বিভিন্নভাবে আপনার ইয়ে আসতেছে যে এখানে তো একটা কু হয়ে গেছে। ঘোষণা দিয়েছিলেন যে প্রফেশনাল কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ লিবারেশন আর্মি। ইয়েস, আই মেজর জিয়া এই কথাটা আমার এখন মনে আছে। আবার তারপরে আমাকে আবার ইয়া করলো যে ইমিডিয়েটলি বা এটা হয়তো আমি জানি না, আমি একদম সৈনিক, আমার মুখে দিয়ে যা আসছে আমি বলে ফেলছি। উনি এই কথাটা কনফেস করছেন যে আপনারা আমাকে লিখিত দেন। এখন কোথায় লিখিত দেবো আমরা? আমি এবং এমআরসির দিকে জৌরাব চৌধুরীকে যোগাযোগ করলাম। আমি জানি যে ওনার তখন চিটাগাং ছিল না, ওনাদেরকে আগরতলা, তার আগে আমরা ইয়া করেছিলাম টু গো টু আগরতলা, আমার ফটিকছড়ি আমার এলাকার উপর দিয়ে। ইমিডিয়েটলি আমি আমার গাড়ি নিয়ে মোশাররফ সাহেব চলে, ওনার প্রতি এখনো ফটিকছড়িতে পাবো। রাত প্রায় 12টা সাড়ে 12টার সময় পৌঁছলাম। পৌঁছে আব্দুল বাড়ি চৌধুরী ওনার শ্বশুর বাড়িতে গেলাম। আছে এক খান সাহেব আছে, জহিরুদ্দিন খান সাহেব ছিল। জহিরুদ্দিন খান তো আমাদের উপর ফায়ার, তোমরা কি মুক্তিযুদ্ধ করতেছো? এখন তো মুক্তিযুদ্ধ একটা আর্মি এরিয়াতে ইয়া হয়ে গেছে। আপনি শুনছেন? হয়তো আমি রেডিও অস্ট্রেলিয়া শুনছি, রেডিও জাপান। আমরা এই ব্যাপারেও একটু পরামর্শ করতে আসছিলাম আমার সিদ্দিকী সাহেবের কাছে। এবং খান এটাকে একটু দেখে দেন, বড়চাচার ডাকতাম আমরা। তো উনি আসলো, উনি এসে বলে যে কি কথা আমি শুনছি, আমিও খুব তখন আমি বলি আমাদের কিন্তু সময় নেই, কালকে এইটা কিন্তু আবার আমাদেরকে রিকাস্ট করতে হবে। কারণ আমার সিদ্দিকী সাহেব থাকলে উনি আমাদের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, জৌরাব চৌধুরী ছিলেন, ওদের থেকে লিখিত দিতেন। কিন্তু আমরা দুইজন যখন সংসদ সদস্য আছি, আমরা আপনার উপর ছবি দিলাম, আপনি আমাদেরকে একটা রিড্রাফট দেন, যেটাকে বঙ্গবন্ধু ডিক্লারেশন ইয়ার মধ্যে ভাবতে হবে। তখন উনি এই রিড্রাফটটা আপনার করে দিয়ে, যেটা আপনার স্বাধীন বাংলা শেখ মুজিবুর রহমান পক্ষে লিবারেশন আর্মির অস্থায়ী প্রধান সেনাপতি মেজর জিয়াউর ঘোষণাটা, এটা বাংলা করেছি আমরা, এবং এটা ইংরেজি ডিক্লারেশনও এখানে আছে। এটা আপনার স্বাধীনতার ইয়াতে আছে। একে খান সাহেব এই সম্পর্কে একটা লেখা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে তার কোনো কথাটা এরকম ছিল যে স্বাধীন বাংলাদেশের বেতার থেকে মেজর জিয়াউর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজেকে সংগ্রামের বিপ্লবী নায়ক বলে প্রকাশ করেন। এই উক্তির দ্বারা বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে
ভুল বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হয়েছে। যেহেতু এতদিন আওয়ামী লীগ দলের নেতা শেখ সাহেবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলছিল, হঠাৎ আওয়ামী লীগের জনপ্রিয় নেতার নাম উল্লেখ ছাড়াই একজন মেজর রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও অন্যান্য দেশে এই ধারণা জন্মাবে যে বাংলাদেশের একটি বিদ্রোহী সামরিক বাহিনীর অভ্যুত্থান ঘটেছে এবং মেজর জিয়া রহমানই তাদের নেতা। একজন রাজনৈতিক নেতার যে তাৎক্ষণিকভাবে তিনি দূরদর্শী একটা সিদ্ধান্ত দিলেন, সেটা অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, 70-60 দশকে কিন্তু বিশ্বের অনেক দেশে সামরিক বাহিনী অভ্যুত্থান করছে এবং ল্যাটিন আমেরিকা করছিল, দক্ষিণ পূর্ব এশিয়ায় করছিল, পাকিস্তানে একাধিকবার হয়েছে। তো সুতরাং এইরকম একজন মেজরের অনেক জায়গায় মেজররাও কিন্তু অভ্যুত্থান করেছে। একজন মেজর জিয়ার এই ঘোষণা শুনে মনেই হতে পারে বহির্বিশ্বে, যেহেতু বাংলাদেশে একটি রাজনৈতিক অস্থিরতা চলছিল, এর মধ্যে একটা সামরিক অভ্যুত্থান হলো। তো একে খান সাহেবের এই দূরদর্শিতার কারণেই এটা যে সামরিক অভ্যুত্থান নয়, এটা যে একটি স্বাধীনতার ডাক, এটা স্বাধীনতার যুদ্ধ, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে গণমানুষের, যেটা সাধারণ মানুষ হলে, এটা কোনো এককভাবে কোনো সামরিক বাহিনীর লড়াই না, অভ্যুত্থানও না, সেটি প্রতিফলিত হয়েছে গণবাহিনীর সাথে আপনার সৈন্যবাহিনী সবাই এই জিনিসটা যে কারণে জিয়া রহমান সাহেবকে একে খান সাহেব লিখে দিয়েছিলেন ওই ইংরেজিতে যে আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এখানে শেখ মুজিবুর রহমান মুখ্য, আমরা সবাই হচ্ছে তার পেরিফেরাল অনুসারী বা তার সৈন্য। একটা জিনিস মনে রাখবেন, জিয়া রহমান কিন্তু জীবদ্দশায় কখনো বলেন নাই আমি একভাবে স্বাধীনতা ঘোষণা করেছি। উনি একটি জীবদ্দশায় একটি প্রবন্ধ লিখেছিলেন দৈনিক সাপ্তাহিক বিচিত্রায়, একটি জাতির জন্ম, সেখানে কিন্তু উনি স্বীকার করেছেন বঙ্গবন্ধুর কি অবদান ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে। সুতরাং আমরা যার যেটি প্রাপ্য ইতিহাসে সেটা দেওয়াটাই বাঞ্ছনীয়, আমরা খাটো করতে চাই না। আমরা জিয়া রহমানের যদি কিছু প্রাপ্য থাকে, নিশ্চয়ই আছে, সেটা আমরা তাকে দেব, কিন্তু আমাদের মনে রাখতে হবে জাতির জন্মের জন্য যিনি আজীবন লড়াই করেছেন সেটা ছিল। স্যার আমরা একদম শেষ দিকে স্যার একে খান সাহেব মানে এক জায়গায় তিনি বলেছেন যে 25শে মার্চের কালো রাত্রির পরে তিনি বলছিলেন যে ইতিমধ্যে নিজেকে আর পাকিস্তানের নাগরিক হিসেবে ভবিষ্যতে পরিচয় দিতে হবে না বলেও আশা করছিলাম। আমি তখনই বুঝেছিলাম যে পূর্ব পাকিস্তানে এই নির্মম ও বর্বর আক্রমণের ফলে কখনো পাকিস্তানের অংশ হিসেবে থাকতে পারবে না। হ্যাঁ, এটা উনি 60-এর দশকের শেষে, তখন বোধহয় এয়ার ভাইস মার্শাল আসগর খানের দলে যুক্ত হন। এটি ওর দিক থেকে এক শেষ চেষ্টা ছিল পাকিস্তান, অখণ্ড পাকিস্তান থাকা। পরে 71-এ বিশেষ করে 25শে মার্চের কাল রাত্রির পরে উনি স্পষ্টই উপলব্ধি করেন যে পাকিস্তান আর টিকে নেই, আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্যে জীবন মরণ সংগ্রামে লিপ্ত হতে যাচ্ছে। এই উপলব্ধি ওর তাৎক্ষণিকভাবে ছিল এবং সেই জন্যেই উনি চট্টগ্রাম ত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। জনাব মির্জা আবুল মোহসেন, আপনি যদি 30 সেকেন্ডে একটু বলতেন যে আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, এখানে যে ভূমিকাটা সেটা আপনি আমি একে খান সাহেব মুক্তিযুদ্ধে আগে থেকেই মনপ্রাণে উনি আমাদের জড়িত করেছেন, আমাদের সাহায্য করেছেন, নিজে ইন্ডিয়াতে চলে গেছেন, পরে উনি বই লিখছে বিভিন্ন জায়গায় গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি বাংলাদেশে আসছে, উনি তার আগে ইউরোপে ট্যুর করে, আমার কাছে একটা ছবি আছে, দুর্লভ ছবি, 8 জানুয়ারি আপনার লন্ডন আপনার এয়ারপোর্ট বঙ্গবন্ধুর সাথে এখানে ছবি। এখানে কোন ছবিটা? এই যে এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই একে খান সাহেব। উনি অলরেডি ক্যালকাটাতে ছিলেন ওনার ফ্যামিলি নিয়ে। উনি সেপ্টেম্বর-অক্টোবরে কিন্তু বহির্বিশ্বে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে করেছেন। লন্ডনে যখন শেখ মুজিব ফিরতে হয়েছিলেন পাকিস্তান হয়ে, এইটা লন্ডনের আপনার একটা দুর্লভ দেখা। আমরা ছবিটা দেখেছি কিন্তু আমরা জানতাম না যে একে খান ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ যে মানে আসলে এই অজানা তথ্যটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। স্যার আমরা একদম শেষ দিকে, স্যার আপনি 30 সেকেন্ডে একে খান সম্পর্কে। আসলে একে খান সাহেব যখন মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়েছেন 1971 সালে, তার বয়স ছিল 65-66 বছর। ওই বয়সে একজন মানুষ সাধারণত রিটায়ার করে কর্মজীবন থেকে, কিন্তু একে খান সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন তিনি কখনো কর্মজীবন থেকে রিটায়ার করেন নাই। তিনি রাজনীতি করেছেন, তিনি শিল্প উদ্যোক্তা ছিলেন, তিনি পেশাদার আইনজীবী ছিলেন।
কিন্তু তিনি ওই 71 সনে যে ভূমিকাটা রেখেছিলেন এটি বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর অক্ষর হয়ে থাকবে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। জনাব মির্জা আবু মনসুর, আপনাকে ধন্যবাদ। স্যার আপনাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। স্যার আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভুলি নয় ভুলবো না অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি।